একাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই অনলাইন ক্লাস। তোমাদের সঙ্গে আমি রয়েছি বিএম রাশেদ আহমেদ, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, রাজবাড়ী সরকারি কলেজ, রাজবাড়ী। আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সে বিষয়টি রয়েছে তোমাদের দ্বিতীয় পত্রের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়, তৃতীয় অধ্যায়, অর্থাৎ ভারতের মুঘল শাসনামল। এই অধ্যায়ে আরেকজন সবচেয়ে গুরুত্বপূর্ণ যিনি শাসক, সেই শাসকের শাসন ব্যবস্থা নিয়ে আলোচনা করব। তোমরা ইতিমধ্যে হোয়াইট বোর্ডে লেখা আছে, দেখতে পাচ্ছ যে সম্রাট আকবরের শাসন ব্যবস্থা। সম্রাট আকবরের শাসন ব্যবস্থা নিয়ে আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব। তার আগে গত ক্লাসে সম্রাট আকবরের বেশ কিছু অ্যাচিভমেন্ট সম্পর্কে একটি ধারাবাহিক বর্ণনা দিয়েছিলাম। আজকে এই শাসন ব্যবস্থা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তোমরা জানো মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। তিনি মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, কিন্তু যদি বলা হয় মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতাকে, তাহলে কিন্তু তোমাদের বলতে হবে জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের পরিবর্তে জালালউদ্দিন মোহাম্মদ আকবর। অর্থাৎ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর আর সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছে সম্রাট আকবর। এই সম্রাট আকবরকে বলা হয় মহামতি আকবর, সম্রাট আকবরকে বলা হয় মহামতি আকবর। আবার পাশ্চাত্যের যে ঐতিহাসিকগণ আছেন তারা তাকে বলে থাকেন যে ম্যাগনিফিসেন্ট, অর্থাৎ তার নামের আগে জমকালো শব্দটি ব্যবহার করা হয়। আমরা বলি মহামতি আকবর বা দা আকবর দা গ্রেট। তিনি বেশ কিছু কারণে এই গ্রেট হয়েছিলেন। তার কয়েকটি কারণের মধ্যে আরেকটি কারণ হচ্ছে তার শাসন ব্যবস্থা। তার এই শাসন ব্যবস্থার যে মৌলিক বা নতুন কিছু ছিল তা নয়, মূলত ঐতিহাসিকগণ বলছেন তার এই শাসন ব্যবস্থার মধ্যে মূলত প্রাচীন ভারতীয় কিছু উপাদান, পার্শ্বিক কিছু উপাদান এবং সুলতানি আমলের বেশ কিছু উপাদান এবং তার পূর্ববর্তী একজন ভারতীয় উপমহাদেশের যে সুর বংশের প্রতিষ্ঠাতা ছিলেন, তোমাদের ক্লাসে বলেছিলাম, অনলাইন ক্লাসে বলেছিলাম যে শের শাহের শাসন ব্যবস্থার কাছে তার এই শাসন ব্যবস্থাটা অনেকটাই দায়ী। তবে এর মধ্যে নতুন বা মৌলিকত্ব কিছু আছে। তবে অধিকাংশ এই যে চারটি উপাদানের কথা বললাম, পার্শ্বিক অর্থাৎ পারস্য, বর্তমান যার নাম হচ্ছে ইরান, এই পার্শ্বিক শাসন ব্যবস্থার কিছু উপাদান, প্রাচীন ভারতীয় শাসন ব্যবস্থা, সুলতানি আমলের কিছু শাসন ব্যবস্থা এবং শের শাহের শাসন ব্যবস্থার কিছু উপাদান নিয়ে মূলত তার শাসন ব্যবস্থাটা শুরু হয়েছিল। তার শাসন ব্যবস্থাটা পরবর্তী যে মুঘল সম্রাটগণ ছিলেন, বিশেষ করে জাহাঙ্গীর, শাহজাহান, আওরঙ্গজেব সহ অন্যান্য যারা ছিলেন, তারা কিন্তু এটি অনুসরণ এবং অনুকরণ করেছিলেন। মুঘল যুগের একেবারে মুঘল আমলের যে শাসন ব্যবস্থার উৎকর্ষতা মূলত সম্রাট আকবরের শাসন ব্যবস্থায় দেখা গিয়েছিল। তার এই শাসন ব্যবস্থা দুটি ভাগে আমরা ভাগ করে বলতে পারি। একটি হচ্ছে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা, আরেকটি হচ্ছে প্রাদেশিক শাসন ব্যবস্থা। তবে এই দুটো শাসন ব্যবস্থা যাই বলি না কেন, তার মূল কেন্দ্রবিন্দু বা এই মূল চালিকা শক্তির যিনি পাইলট ছিলেন, যাকে ঘিরে সমস্ত শাসন ব্যবস্থা আবর্তিত হতো, তিনি কিন্তু জালালউদ্দিন মোহাম্মদ আকবর। অর্থাৎ তিনি একধারে যেমন বিচার ব্যবস্থার প্রধান, তিনি সাম্রাজ্যের সামরিক বাহিনীর প্রধান এবং ধর্মীয় ও অন্যান্য যে কোনো বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রেও তিনি কিন্তু প্রধান ছিলেন। অর্থাৎ তাকে ঘিরে সবকিছু আবর্তিত হতো। তার পরবর্তী যে পদগুলো তোমাদের জন্য একটু গুরুত্বপূর্ণ, সেই পদগুলো এখানে হোয়াইট বোর্ডে লেখা আছে। তারপরে যিনি গুরুত্বপূর্ণ ছিলেন কেন্দ্রীয় শাসন ব্যবস্থার সম্রাটের পরের জায়গা, তাকে আমরা বাংলায় বলি উজির, তারা হচ্ছে ভকিল। অর্থাৎ উজির সামরিক বেসামরিক সমস্ত বিষয় সমন্বয় করে সম্রাটের কাছে উপস্থাপন করতেন এবং সিদ্ধান্ত দেওয়াটা কিন্তু সম্রাটের ব্যাপার ছিল। উজিরের পরে আরো একটি গুরুত্বপূর্ণ পদ যেটা ছিল, সেটা হচ্ছে কাজী উল কুজ্জাত। অর্থাৎ কাজী উল কুজ্জাত, তোমরা বুঝতে পারো আমরা অনেকেই আমাদের এখানে বলে থাকি যে কাজী মূলত হচ্ছে যারা বিচার ব্যবস্থার সঙ্গে জড়িত বিচারক, তাদেরকে অনেক ক্ষেত্রে কাজী বলা হয়। এই বিচার ব্যবস্থার যিনি প্রধান, অর্থাৎ আমরা যাদেরকে এখন প্রধান বিচারপতি বলি,
তৎকালীন সময়ে প্রধান বিচারপতির পদটির নাম ছিল কাজী উল কুজ্জাত। এটি যেমন কেন্দ্রীয় শাসন ব্যবস্থায় ছিল, ঠিক তেমনি প্রাদেশিক শাসন ব্যবস্থায় কিন্তু এই কাজী উল কুজ্জাত অর্থাৎ প্রদেশের প্রধান বিচারককে কাজী উল কুজ্জাত বলা হতো। তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ পদ ছিল মুহতাসিব। মুহতাসিব শব্দের অর্থ হচ্ছে যে ব্যক্তিটি নৈতিক চরিত্রের গুণ পর্যবেক্ষক। আবার বলি মুহতাসিব অর্থাৎ যে ব্যক্তি বা তার অধীনে যারা আছেন তারা জনগণের নৈতিক চরিত্রের গণপর্যবেক্ষক ছিলেন। অর্থাৎ কেউ কোথাও মন্তব্য পান করছেন কিনা বা ধর্মীয় অন্যান্য ধর্মের সঙ্গে সাংঘর্ষিক বা রাষ্ট্রীয় আইনের সঙ্গে সাংঘর্ষিক এমন কোনো বিষয় আছে যে বিষয়গুলো তারা খুঁজছে কিনা, এই বিষয়গুলো যারা দেখতেন এবং তার প্রধানকে বলা হতো মুহতাসিব। আরেকটা গুরুত্বপূর্ণ পদের নাম হচ্ছে কোতোয়াল। কোতোয়াল হচ্ছে যিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, অর্থাৎ আমাদের পুলিশ এখন যারা আছেন, পুলিশের বর্তমান আমাদেরকে বলা হয় আইজিপি, কিন্তু এই মুঘল আমলে এটাকে প্রধান পদের নাম ছিল হচ্ছে কোতোয়াল। এই কোতোয়ালের দায়িত্ব ছিল হচ্ছে আমাদের তৎকালীন মুঘল শাসন আমলের যে শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থার ব্যাপারগুলো মূলত দেখতেন হচ্ছেন কোতোয়াল। আইন শৃঙ্খলা রক্ষার মূল কাজটা ছিল হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা। মীর সামান নামে আরেকটি পদ ছিল, যে পদটি ছিল হচ্ছে যে সাম্রাজ্যের যে শাসন ব্যবস্থা যেখান থেকে পরিচালিত হতো। আমরা জানি সম্রাট আকবর যে রেড ফোর্ট এখন আছে আগ্রাতে, সেই আগ্রাতে বসে তিনি শাসন কার্য পরিচালনা করতেন। এখানে যে গৃহস্থলীর যে ব্যাপারগুলো ছিল সেই সমস্ত বিষয়গুলো তদারকি যিনি করতেন তিনি হচ্ছে মীর সামান। আরো তোমরা এখানে দেখতে পাচ্ছ, আমি অলরেডি বলে দিয়েছি ওকিল কি, দেওয়ান কি। দেওয়ানটা বলা হয়নি। দেওয়ানটা হচ্ছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ, অর্থাৎ প্রধান উজিরের পরে যে পদটি তার নাম হচ্ছে দিওয়ান। এই দিওয়ান পদে যিনি ছিলেন তার মূল কাজ ছিল হচ্ছে রাষ্ট্রের অর্থ সংক্রান্ত, অর্থাৎ রাজস্ব কত আসলো কত গেল, রাষ্ট্রের কতটা আর্থিক আয় ব্যয়ের যিনি হিসাব রাখতেন এবং যে রাজস্ব ব্যবস্থার যে অর্থগুলো আহরণ করা লাগতো সেই ব্যাপারগুলো তিনি দেখতেন। তার নাম হচ্ছে দিওয়ান। বক্সি তোমাদের বলেছি, বক্সি বলা হয়নি। বক্সিটা হচ্ছে এই পদধারী ব্যক্তি যার কাজ হচ্ছে তিনি বর্তমান সময়ের সঙ্গে যদি তুলনা করে বলা হয় তাহলে বলতে হবে আমাদের যিনি সেনাবাহিনীর প্রধান তাকে বলা হতো সেই মুঘল আমলের বক্সি। অর্থাৎ তিনি সামরিক বাহিনীর সামরিক যে কয়েকটি বিভাগ ছিল সমস্ত বিভাগের যে প্রধান তাকে বলা হতো হচ্ছে বক্সি। ইতিমধ্যে মীর সামান, কাজী উল কুজ্জাত, মুহতাসিব, কোতোয়াল এই বিষয়গুলো বলে দিয়েছি। এই কেন্দ্রীয় শাসন ব্যবস্থার যে নামগুলোই বললাম না কেন, এই সব নামগুলোর উপরে কিন্তু যার নাম তিনি হচ্ছেন সম্রাট। এই সম্রাট আকবর তিনি সবকিছু সিদ্ধান্ত দিতেন। তারপরে এই গুরুত্বপূর্ণ পদগুলো ছিল সমস্ত কিছু আবর্তিত হতো। আগে বলেছি সম্রাট আকবরকে কেন্দ্র করে। এই হচ্ছে মূলত কেন্দ্রীয় একটি শাসন ব্যবস্থা। এরপরে আমরা চলে আসবো সম্রাট আকবরের প্রাদেশিক শাসন ব্যবস্থায়। প্রাদেশিক শাসন ব্যবস্থা তোমরা জানো সম্রাট আকবরের শাসন আমলে মুঘল সাম্রাজ্য বেশ বিস্তৃত লাভ করেছিল। তার সুসংগঠিত সেনাবাহিনী বিভিন্ন অঞ্চল জয় করে তার রাজ্যের সীমাকে তিনি বাড়িয়েছিলেন। ফলশ্রুতিতে তার রাজ্য এক জায়গা থেকে শাসন করাটা কঠিন হয়ে যায়। এই জন্য তিনি শাসন ব্যবস্থার একটি বিকেন্দ্রীকরণ করলেন। তিনি এই শাসন ব্যবস্থার একটি নতুন ব্যবস্থা প্রণয়ন করলেন, সেটি হচ্ছে সুবেদার অর্থাৎ সুবা। সুবা যিনি প্রধান তাকে বলা হতো সুবেদার। সুবা অর্থে বর্তমান অর্থে যদি তোমাদের বলি, তোমরা যদি ভারতীয় শাসন ব্যবস্থার দিকে লক্ষ্য করো তাহলে দেখবে যে ভারতীয় কেন্দ্রীয় শাসন ব্যবস্থার প্রধান যিনি প্রধানমন্ত্রী আছেন নরেন্দ্র মোদী, তারপরে বিভিন্ন অঙ্গরাজ্য আছে অর্থাৎ প্রভিন্স ইংলিশে যাকে বলে প্রভিন্স। এই প্রভিন্সের প্রধানকে তারা বলছে মুখ্যমন্ত্রী বা প্রদেশের প্রধানকে বলছে মুখ্যমন্ত্রী। ঠিক তেমনি সম্রাট আকবর এরকম 15টি প্রদেশ তৈরি করেছিলেন বা প্রভিন্স তৈরি করেছিলেন, যাদের প্রধানকে বলা হতো সুবেদার। সুবেদার অর্থাৎ এই প্রদেশকে তারা বলতো সুবা, আর এই সুবার প্রধানকে বলা হচ্ছে সুবেদার। সুবেদারের পরবর্তীতে যে গুরুত্বপূর্ণ পদটি আছে সেটি হচ্ছে দিওয়ান, যিনি সেই প্রদেশের যে সুবার রাজস্ব ব্যবস্থাটি যিনি দেখতেন তাকে বলা হচ্ছে সুবেদার।
তাহলে দুটো গুরুত্বপূর্ণ পদ, একটি হচ্ছে সুবেদার, আরেকটি হচ্ছে দিওয়ান। আর তাছাড়া আরো সব যে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা যে পদগুলো বলেছি, ফকির, তারপরে বলেছি কাজী-উল কুজ্জাত, তারপরে বলেছি মিসমান, এই সমস্ত পদগুলো কিন্তু রাজ্য ব্যবস্থায় বা প্রাদেশিক শাসন ব্যবস্থা বা সুবেদার বা সুবায় যেটাই বলি না কেন, এই শাসন ব্যবস্থাগুলোর মধ্যে কিন্তু এই পদগুলো পরিলক্ষিত ছিল। তাহলে তোমরা জানতে পারলে সম্রাট আকবরের কেন্দ্রীয় শাসন ব্যবস্থা এবং প্রাদেশিক শাসন ব্যবস্থা। যে 15টি প্রদেশ তিনি করেছিলেন বা সুবা তিনি করেছিলেন, এই 15টি সুবার অন্যতম সুবা কিন্তু ছিল এই বাংলা। অন্যতম গুরুত্বপূর্ণ আরেকটি সুবা ছিল দিল্লি, আগ্রা, লাহোর, পাঞ্জাব, রাজস্থান, বিহার, এই সমস্ত বেশ আরো কয়েকটি প্রদেশ নিয়ে মোট 15টি সুবা তিনি গঠন করেছিলেন। সম্রাট আকবরের শাসন ব্যবস্থার এখন আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে রাজস্ব ব্যবস্থা। তোমরা জানো যে একটি রাষ্ট্রযন্ত্র সুসংগঠিতভাবে বা সুন্দরভাবে চলতে হলে যে জিনিসটি প্রয়োজন সেই জিনিসটি হচ্ছে অর্থ। এই অর্থটা একটা রাষ্ট্রীয় ব্যবস্থায় আসে হচ্ছে রাজস্ব ব্যবস্থা থেকে। এক একটা রাষ্ট্রের পরিকাঠামো অনুযায়ী তাদের দেশের অর্থনৈতিক বিভিন্ন শ্রেণীবিন্যাস অনুযায়ী মূলত রাজস্ব এক একটি খাত থেকে আসে। আমরা যে সময়টির কথা আলোচনা করছি সেই সময়টি রাজস্বের সবচেয়ে মূল জায়গা কিন্তু ছিল আমাদের মূল জায়গাটি ছিল তৎকালীন সময়ে, সেটি হচ্ছে ভূমি রাজস্ব ব্যবস্থা। যেমন বাংলাদেশের এখন রাজস্ব আয়ের অন্যতম বড় উৎস গার্মেন্টস, প্রবাসী আয় যেটাকে আমরা রেমিটেন্স বলি, কৃষিক্ষেত্র, এইগুলো। কিন্তু তৎকালীন সময়ে সবচেয়ে বড় রাজস্ব আয়ের প্রধান উৎস ছিল হচ্ছে ভূমি। এই ভূমি সংস্কারের জন্য সম্রাট আকবর একজন বিজ্ঞ ব্যক্তিকে নিয়োগ করেছিলেন, তার নাম হচ্ছে টডরমল। টডরমল রাজস্ব ব্যবস্থার একটা আমূল পরিবর্তন কিন্তু করেছিলেন মুঘল আমলের সম্রাট আকবরের সময়। তিনি রাজস্ব ব্যবস্থার ঠিক তার পূর্ববর্তী একজন শাসক, আগে বলেছি সূর্যবংশের প্রতিষ্ঠাতা শেষ শাসক থেকে অনুপ্রাণিত হয়ে তিনি টোটাল সাম্রাজ্যের জমিগুলো কিন্তু জরিপ করেছিলেন। এই যে জরিপ করেছিলেন তিনি মূলত বাঁশ দিয়ে বানানো যে চেইন ব্যবহার করেছিলেন, বাঁশ দিয়ে বানানো চেইন ব্যবহার করে তিনি ভূমি জরিপ করেছিলেন এবং এই ভূমিকে তিনি 4 ভাগে বিভক্ত করেছিলেন। এই 4 ভাগে বিভক্ত করার কারণে জনগণ এবং রাষ্ট্রের মধ্যে যে একটা ব্যবস্থা, সেই ব্যবস্থার কিন্তু বেশ উন্নতি হয়েছিল, একটা সম্পর্কের উন্নতি হয়েছিল। আর কিভাবে উন্নতি হয়েছিল আমি আরেকটু আলোচনা করলে তোমরা কিন্তু বিস্তারিত জানতে পারবে। যেমন তিনি 4টি ব্যবস্থা করেছিলেন, নাম দিয়েছিলেন, একটার নাম চাচর, একটার নাম বাঞ্জার। তোমরা উপায় করে দেখতে পাচ্ছ, পোলাস, পারুতি, চাচর, বাঞ্জার। এই পোলাজ হচ্ছে সেই জমি যে জমিতে প্রত্যেক বছর ফসল আবাদ করা যায়, অর্থাৎ উৎকর্ষ জমি, সবচেয়ে উৎকর্ষ জমিটির নাম দিয়েছিল পোলাজ, যে জমিতে ফসল 12 মাসই ফসল আবাদ করা যায়। আরেকটা তারপরের যে ধাপটি রয়েছে সেটা হচ্ছে পারুতি। পারুতি জমিটা কি, যে জমি একটা নির্দিষ্ট সংখ্যক সময়ের জন্য একটু অবসর দিতে হয় ফসল উৎপাদনের, পরবর্তী ফসল উৎপাদনের জন্য। যেমন অনেক সময় আছে বর্ষাকালীতে বর্ষার সময় কোনো ফসল হয় না, বর্ষা চলে গেলে সেখানে ফসল হয়। আবার কিছু জমি আছে তোমার পতিত থাকে 6 মাসের জন্য, আবার 6 মাস চাষাবাদ করা হয়। এই টাইপের জমিকে বলা হচ্ছে পারুতি। আর চাচর সেই জমিকেই বলা হয় যে জমিটি 3 বছরের জন্য পতিত ফেলে রাখা হয়। এখন সাধারণত এই টাইপের জমি কিন্তু পাওয়া আমাদের যে ব্যবস্থা বাংলাদেশে, সেই ব্যবস্থায় কিন্তু একেবারে কঠিন, কারণ 3 বছরের জন্য সাধারণত কেউ জমি ওগুলো ফেলে রাখে না। তো 3 বছরের জন্য যে জমিগুলো 3 বছর পর পর উৎপাদনে যেত যে জমি, সেই জমিকে কিন্তু বলা হতো চাচর। আর বাঞ্জার সেই জমি যে জমি 5 বছর পর পর চাষাবাদ করা। অর্থাৎ এই যে জমি শ্রেণীবিন্যাস করে এই জমি থেকে অর্জিত যে ফসল, সেই ফসলের 1/3 সরকারকে দিতে হতো। এটা দিত কি কৃষক দিত। অর্থাৎ এই যে জমি পরিমাপের কারণে কিন্তু কৃষকের সুবিধা বলি হতো, কারণ যে জমি বাঞ্জর বা চাচর আছে সেখানে তো 3 বছর বা 5 বছর পর পর ফসল উৎপাদন হয়। এতে করে যদি তার প্রতি বছরই সেই জমির উপর যদি তার রাজস্ব দেওয়া লাগতো তাহলে কৃষক ক্ষতিগ্রস্ত হয়। তো এই জন্য এই 4টা জমি শ্রেণীবিভাগ করার কারণে কিন্তু কৃষকও উপকৃত হয়েছিল। তো এই যে প্রথম দুইটা, একটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ পোলাজ, দ্বিতীয়টা হচ্ছে পারুতি। এই পোলাজ এবং পারুতি এই দুই শ্রেণী যারা
যেখান থেকে সবচেয়ে বেশি রাজস্ব আসতো, এটাকে কিন্তু আবার 3 ভাগে ভাগ করা হয়েছিল। কি রকম 3 ভাগে? অর্থাৎ একটি হচ্ছে উত্তম, মধ্যম, নিম্ন। এই 3 ভাগে ভাগ করার কারণে অর্থাৎ কিছু জমিতে ফসল বেশি হয়, সেই জমি ছিল উত্তম, কিছু মাঝারি রকমের ফসল হলে মধ্যম, একেবারে একটু কম মানের ফসল যে জমিতে হতো নিম্ন মানের ফসল, সেই হিসাবে কিন্তু এই করা হয়েছিল। ফলশ্রুতিতে কৃষক এবং সরকার দুইজনই এই পদ্ধতির কারণে লাভবান হয়েছিল। এই পদ্ধতি কিন্তু করেছিলেন রাজা টটরমল, যা মুঘল সম্রাট আকবরের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট হয়ে দাঁড়ায়। কারণ তখন যে কোনো কাজ করুক না কেন, অ্যাচিভমেন্ট বা সুফল কিন্তু প্রধানের কাঁধেই যায়। তো সেক্ষেত্রে সম্রাট আকবর কিন্তু সুফল ভোগ করেছিলেন। রাজস্ব ব্যবস্থা শুধু যে ভূমি রাজস্ব আসতো তা না, ভূমি সবচেয়ে বেশি রাজস্ব আসতো ভূমি থেকে। পরবর্তীতে যে ব্যবসায়িক অর্থাৎ যে বৈদেশিক যে ব্যাপারগুলো, তখন বিদেশি যে সমস্ত ব্যবসায়ীরা ব্যবসা করতে আসতো বা দেশীয় ব্যবসায়ীরা যারা কিনা আমদানি রপ্তানির সঙ্গে যুক্ত ছিল, সেখান থেকে এখানে রাজস্ব আসতো। আরো বেশ কিছু জায়গা থেকে রাজস্ব আসতো। এই রাজস্ব এই জন্য তৎকালীন সময় গুরুত্বপূর্ণ ছিল যে অর্থাৎ টাকশালে, অর্থাৎ আমরা যে টাকশালে যদি অর্থ না থাকে তাহলে কিন্তু শাসকের পক্ষে রাজ্য চালানোটা খুব কঠিন হয়ে পড়ে। তো এই সুন্দর শাসন ব্যবস্থা, রাজস্ব ব্যবস্থার কারণে কিন্তু সম্রাট আকবরের যে টাকশাল, সেখানে কিন্তু পর্যাপ্ত মুদ্রা সংগৃহীত ছিল। ফলশ্রুতিতে তিনি একটি বিশাল সামরিক বাহিনী পোষণ করতে পেরেছিলেন, এবং যে সামরিক বাহিনী তার রাজ্যে সেবায় সর্বদা নিয়োজিত ছিল, বিভিন্ন নিজের রাজ্যকে নিয়ন্ত্রণ করেছে, সংরক্ষণ করেছে, অন্যের বৈশ্যত্র আক্রমণ থেকে রক্ষা করেছে, এবং পাশাপাশি অন্যান্য রাষ্ট্রগুলো, ছোট ছোট এলাকাগুলো কিন্তু জয় করে মুঘল সাম্রাজ্যকে সমৃদ্ধ করেছে। এর মূল কারণ কিন্তু এই রাজস্ব ব্যবস্থা বা অর্থনৈতিক সমৃদ্ধি। আর দ্বিতীয় আরেকটি বিষয় তোমাদের বই পড়ে যদিও লেখা নেই, আরেকটি বিষয় একটু ছোট করে আলোচনা করব, যদিও সম্রাট আকবরের একটি গুরুত্বপূর্ণ বিষয় তার শাসন ব্যবস্থা। সেটি হচ্ছে তিনি সামরিক বাহিনীতে একটা সংস্কার এনেছিলেন, যেটির নাম হচ্ছে ইতিহাসে বলা হয় মনসবদার। মনসবদার আমাদের গত ক্লাসে একটু বলেছিলাম। মনসবদার শব্দের অর্থ হচ্ছে পদমর্যাদা। মনসবদার শব্দের অর্থ হচ্ছে পদ বা পদমর্যাদা। এই পদে যারা মালিক ছিলেন তাদেরকে বলা হতো মনসবদার। অর্থাৎ আমি যদি সহজ করে তোমাদের বলি, বর্তমান শাসন ব্যবস্থার সঙ্গে আমাদের সামরিক বাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী বা অন্যান্য যে চাকরির বেলায় যদি তোমরা একটু লক্ষ্য রাখো, দেখবা যে এখানে পদবিন্যাস আছে। হ্যাঁ, পদবিন্যাস আছে, এক একজনের এক একটা পদবি আছে। ঠিক এইরকম একটি পদবীর সৃষ্টি কিন্তু করেছিলেন সম্রাট আকবরের শাসন আমলে তার সামরিক বাহিনীতে। এর জন্য যে সামরিক বাহিনী এক একজনের এক এক পদমর্যাদা ছিল, এটিকে এখানে অনেক ঐতিহাসিকরা একমত হবেন যে এখানে 66 রকমের পদমর্যাদা ছিল। অর্থাৎ কারো অধীনে 10,000 জন সৈন্য ছিল, আবার কারো অধীনে ছিল 10 জন। এই যে মোট 66 প্রকারের তিনি পদবিন্যাস করেছিলেন। এর ফলশ্রুতিতে কি হয়েছিল, এই পদবিন্যাসটা আবার দুটি ভাগ ছিল, একটি হচ্ছে জাত আর একটি হচ্ছে স্বভাব। তো এই যে তিনি মনসবদার প্রথা প্রণয়ন করলেন, এর কারণে কিছু সুফল ছিল, আবার কিছু কুফলও ছিল। সুফলটা কি? এই পদবিন্যাস অনুযায়ী যার যার অধীনে কতজন সৈনিক বা ঘোড়া আছে, এই যে এর ভিত্তিতে তার বেতন নির্ধারণ হতো। যিনি যত বেশি সর্বোচ্চ সংখ্যকের অধিকারী ছিলেন তার বেতন ছিল সর্বোচ্চ, যিনি একেবারে কম ছিলেন তার বেতন ছিল একটু কম। তো এই যে এই পদবিন্যাসের কারণে একটা আর্থিক সুশৃঙ্খল একটা অবস্থা তৈরি হয়েছিল, অর্থাৎ সবাই যাতে বেতন পায়। কিন্তু পরবর্তীতে দেখা গেল ফলে এসে যে কেউ এইটাকে কোনো মনসবদার দুইবার করে অর্থ তুলছেন, ফলে অর্থ দেখা যাচ্ছে কিছুটা ক্ষতি হচ্ছে। আরেকটা অসুবিধা হয়ে দাঁড়ালো যে বিভিন্ন সেনাবাহিনীতে বিভিন্ন জাতের, বর্ণের, ধর্মের লোকের সংস্রব ছিল। তো এক একজনের অধীনে চলে যাওয়ার কারণে এই সমস্ত বিভিন্ন বর্ণের মানুষ তারা কিন্তু শাসক থেকে তার যিনি স্বভাব, তার যিনি মনসবদার, তার প্রতি বেশি আনুগত্য পোষণ করতে থাকলেন। এটি একটি অসুবিধার কারণ ছিল। তো তোমাদের যে জিনিসটা জানতে হবে যে মনসবদার শব্দের অর্থ হচ্ছে পদমর্যাদা। 66 প্রকার মনসবদার এখানে ছিল। তো তাদের উপরে 10,000 আর নিচে 10 জন থেকে শুরু ছিল। তো তোমাদের সঙ্গে আজকে যে বিষয়টি আলোচনা করলাম নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আর বিস্তারিত জানার জন্য তোমাদের যে পাঠ্য বই আছে সেই পাঠ্য বইয়ের সঙ্গে তোমরা সবসময় থাকবে। আশা করি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে
খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হোক এই প্রত্যাশা করি। সবার জন্য শুভকামনা রইল।